বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দিদি এবার পিএম হবে। সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড সারা ভারতবর্ষ জুড়ে চলছে। সত্যি কি দিদি পিএম হবার দৌড়ে এগিয়ে থাকবেন? 2024-এ কি মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন মোদির বিকল্প হয়ে উঠতে? এই প্রশ্নটা ধারাবাহিকভাবে সকলের সামনে এসেছে। আমরাও এর আগের দিন প্রথম পর্ব করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। কোন কোন আঙ্গিকে মমতা বন্দ্যোপাধ্যায় পিএম হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। বেল আইকনে ক্লিক করে এই কাজটি আপনারা করবেন। আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, নিরপেক্ষ মন থেকে বিশ্লেষণগুলি করি। আমাদের মধ্যে কোথাও বায়াসনেস নেই, কারো পক্ষে পক্ষপাতিত্ব নেই। আমরা যা ঘটতে চলেছে, যা ঘটতে পারে সেই আভাসটা দেওয়ার চেষ্টা করি। কারণ দেখবেন যে আমরা গত বিধানসভা নির্বাচনেও যা বলেছি, যা করেছি, যা বলতে চেয়েছি তা সবটাই লেগেছে। আপনারা যদি যারা নিয়মিত বাংলার জনরব দেখেন তারা হয়তো উপলব্ধি করতে পারবেন। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষেও নয়। যেটা বাস্তব ঘটতে চলেছে সেটাই বলবো। যে কেন এই কথা বলা হচ্ছে যে পিএম হবে দিদি, দিদি এবার পিএম হবে, কেন ট্রেন্ড করা হচ্ছে? নেপথ্যের কারণ কি? নেপথ্যের কারণ আর যাই হোক, একটা বিষয় মনে রাখতে হবে। 2021-এর যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সেই 2021-এর বিধানসভা নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। এ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। কিন্তু 2021-এর যে বিধানসভা অনুষ্ঠিত হলো, সেই বিধানসভা নির্বাচনে যার সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে, সেই লড়াইটা দেখার মতো লড়াই ছিল। একটা বিরাট শক্তির বিরুদ্ধে, কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় এজেন্সি, সংবাদপত্র থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে মমতাকে বেঁধে রাখার চেষ্টা করা হয়নি। সমস্ত দিক থেকে চেষ্টা করা হয়েছে বিভিন্ন রকমভাবে মমতার বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে প্রচার, মিথ্যা প্রচার অব্যাহতভাবে চালানো হয়েছে। প্রতিটা মুহূর্তে মিথ্যা প্রচার চালানো হয়েছে। আর মিডিয়াগুলো এমনভাবে প্রচার চালিয়েছে মনে হচ্ছে যে বিশাল কিছু ঘটনা ঘটে যাচ্ছে। এই রাজ্যে অনেক অত্যাচার হয়েছে। আপনারা জানেন যে বামফ্রন্ট সরকারের আমলে আমতাতে 9 জন কংগ্রেস কর্মীর হাত কেটে নেওয়া হয়েছিল হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে। সেই নিয়ে কোনোদিন কোনো মিডিয়াকে আমি দেখিনি কলম ধরতে। কোথায় কোন একটা ঘটনা ঘটছে, বিরাট করে সেটা প্রচার হচ্ছে। এই যে প্রচার, এই প্রচার, মিথ্যা প্রচারকে পাল্টে দিয়ে একা মমতা লড়াই করলেন বাংলার প্রতিনিধি হয়ে। মমতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, লড়াই করলেন ভারতের পৃথিবীর বৃহত্তম দল বলে দাবি করে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, সিবিআই, ইডি বিরুদ্ধে, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে। সমস্ত কিছু লড়াই করার পর তিনি যখন বাংলার মসনদে বসতে পারলেন, নবান্নের চেয়ারে যখন বসলেন, তারপরেও তার 4 নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। তার সেই লড়াইও তিনি জিততে চলেছেন, জিতবেন বা জিততে চলেছেন। কারণ একটা বিষয় খুব পরিষ্কার, নারদা কেলেঙ্কারির যে কথাটা বলা হচ্ছে, সেই কথাটাতে যে প্রথম এবং দ্বিতীয় শর্ত যেটা এই আইনে বা এই অপরাধ সাব্যস্তের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় যে বিষয়টা সামনে আসার কথা, সেটা হচ্ছে ঘুষ কেন দিয়ে, টাকাটা কেন দেওয়া হয়েছিল, এই টাকার বিনিময়ে যিনি টাকা দিলেন তিনি কি বেনিফিট পেয়েছেন। 1 নম্বর, ঘুষ কেন দেওয়া হয়েছে এটা খুঁজে বার করতে হবে সিবিআইকে। এই টাকার বিনিময়ে কি বেনিফিট পেয়েছিল ওই ব্যক্তি, সেটাও খুঁজে বার করতে হবে সিবিআইকে। এই দুটো জিনিস ওনারা পাবেন না, তাহলে কেস কোনো দাম নেই। তা সত্ত্বেও শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ আচরণকে সামনে রাখার জন্য মোদী এবং অমিত শাহ এই কাজটা করালেন এবং সমগ্র দেশ জুড়ে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ। কিন্তু উল্টে গেল বার্তাটা, ঠিক ঘুরে গেল। ঘুরে যে কি হলো, সারা দেশের মানুষ মমতার প্রতি সহানুভূতি দেখাতে শুরু করলেন। এটাও শেষ হয়ে গেল।
এরপর এলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের কেস। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে তিনি আরো 3 মাস এক্সটেনশন চেয়েছিলেন। কেন্দ্র সরকার এক্সটেনশন দিয়েছেন, দেওয়ার পর বললেন যে না না না, তোমাকে নবান্নে কাজ করতে হবে না, তুমি চলে এসো দিল্লি নর্থ ব্লকে। মামা বাড়ির আবদার হয়ে গেল। এবার এই যে কাজটা বিজেপি সরকার করলো, এর ফলে কি হবে? এর ফলেও সারা দেশ জুড়ে তিনি সহানুভূতির হাওয়া তার অনুকূলে নিয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকূলে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? কারণ সারা দেশের মানুষ বুঝলো যখন মৃত্যু মিছিল চলছে, যখন সারা দেশ জুড়ে মানুষের যখন কঠিন সময় যাচ্ছে, ঠিক সেই সময় কেন্দ্রের বিজেপি সরকার ভ্যাকসিন দিচ্ছে না, অক্সিজেন না দিয়ে কি করছে? যে আলাপন ব্যানার্জিকে তেলে নিয়ে এসো, হাই মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করো। এই নতুন নতুন ফতোয়া, নতুন নতুন সমস্যা তৈরি করে, সংকট তৈরি করে আরো সংকটকে ঘনীভূত করা হচ্ছে। যখন যে সংকটের সময়, যে মহামারীর সময় সবাইকে শান্তি এবং শান্ত থেকে এই মহামারী মোকাবিলায় কার্যকরী ভূমিকা নেওয়ার কথা ছিল, ঠিক সেই সময় দেশকে অশান্ত করার, বাংলাকে অশান্ত করার ঘৃণ্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টা ভারতের মানুষ, দেশের মানুষ মেনে নিতে পারেনি। এর ফলে দেখবেন উত্তরপ্রদেশ, দেখবেন গুজরাট, দেখবেন রাজস্থান, সমস্ত জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ারের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাবে? এই প্রশ্নটা বারবার আমাদের সামনে আসতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাবে? হওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রথম কথা বলি যে জাতীয় নেতা হিসাবে সবচেয়ে বেশি প্রাজ্ঞ, দূরদর্শী নেতা হচ্ছে রাহুল গান্ধী। এ নিয়ে কোনো সন্দেহ নেই। 2019-এর লোকসভা নির্বাচনে তিনি হেরে যাওয়ার পর যেভাবে দল থেকে পালিয়ে গেলেন, সেনাপতি তার গদি ছেড়ে পালালেন, এটা ভারতের মানুষ খুব ভালো চোখে দেখেননি। তার উচিত ছিল কংগ্রেস দলের সভাপতি পদটা নিজের হাতে রেখে দিয়ে মাটি কামড়ে দেশ থেকে, রাজ্য থেকে রাজ্যান্তরে গিয়ে প্রচার অভিযান অব্যাহত রাখা, আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। ইন্দিরা গান্ধীও তো হেরে গিয়েছিলেন 1977 সালের লোকসভা নির্বাচনে, বিপুলভাবে পরাস্ত হয়েছিলেন ইন্দিরা গান্ধীর মতো একজন অত বড় নেত্রী, যার দাপটে গোটা এশিয়া মহাদেশ কাঁপত। সেই ইন্দিরা গান্ধী 1977 সালের নির্বাচনে হেরে যাওয়ার পর তাকেও জেলে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি কি করেছিলেন? তিনি হেরে যাওয়ার কয়েক মাস পর থেকে রাস্তায় নেমেছিলেন, কিন্তু রাহুল গান্ধী নামতে পারলেন না। তার জন্য রাহুল গান্ধী অনেকটা পিছু পড়ে গেলেন। দ্বিতীয় সম্ভাবনা কাজ ছিল অখিলেশ যাদব, উত্তরপ্রদেশের নেতা। কিন্তু অখিলেশ যাদব সে তো নিজেই তার রাজ্যে অস্তিত্বহীনতায় ভুগছে। মায়াবতী রাজনীতির মঞ্চ থেকে বিদায় নিয়েছে, প্রায় বিদায় নিয়ে নিয়েছেন। ভারতের রাজনীতির অঙ্গনে, ভারতের রাজনীতির আঙিনায় এই মুহূর্তে আর কেউ নেই। বাংলার রাজনীতিতে জ্যোতিবাবু যেভাবে আইকন হয়ে উঠেছিলেন, ভারতের রাজনীতিতে যেভাবে জ্যোতিবাবু আইকন হয়ে উঠেছিলেন, ঠিক একই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আইকন হয়ে উঠেছে ভারতের রাজনীতিতে। মনে রাখতে হবে, গরিব, মেহনতি, সর্বহারা মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি জীবনে, তার রাজনৈতিক কেরিয়ারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার রাজনৈতিক কেরিয়ার। তিনি গরিব, মেহনতি মানুষের পক্ষে কাজ করেছেন বলে। আমাদের মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাত্র ব্যক্তি যিনি একা লড়াই করতে পারেন, তিনি ছুটতে পারেন, সাধারণ মানুষের প্রতি মমত্ব বোধ দেখাতে পারেন, যেটা অন্য কোনো নেতা বা নেত্রীর মধ্যে আমরা চোখে খুব একটা দেখা যায় না। তো সামগ্রিকভাবে যদি দেখা যায়, জ্যোতিবাবু 90-এর দশকে প্রধানমন্ত্রী হতে পারতেন, তাকে হতে দেয়নি তার দলের পলিট ব্যুরো। প্রণব মুখোপাধ্যায় হওয়ার সম্ভাবনা ছিল, তিনি হতে পারেননি। বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সার্থক হয়নি। কিন্তু এবার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা দেশের মানুষ, সারা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল মমতাকে আগামী 2024-এর লোকসভা নির্বাচনে এগিয়ে দেবেন। মোদীর প্রতিদ্বন্দ্বী একমাত্র মমতাই হতে পারেন, আর কেউ নয়। এই কথাটা আপনাদের বলে গেলাম। মিলিয়ে নেবেন 2024-এর বিধানসভা নির্বাচনের ঠিক 1 বছর আগেই লক্ষ্য করে দেখবেন সমগ্র দেশের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী বিরোধী নেত্রী হিসাবে আত্মপ্রকাশ করে গেছেন। এবং এটা বিশ্বাস করবেন কিনা জানি না, 2024-এর
দেশের প্রধানমন্ত্রী পদে বসে যাবেন আমাদের বাংলার নেত্রী, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এক রাজনৈতিক নেতা, যিনি নিজেকে তৈরি করে জাতীয় রাজনীতিতে আইকন হয়ে উঠেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন। এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। এবং মনে রাখবেন যে 2024-এ কোনো মতেই দিল্লিতে বিজেপি ক্ষমতায় থাকবেন না, বিজেপি বা মোদী ক্ষমতায় থাকবেন না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই 2024-এ যে বিজেপি দিল্লি থেকে সরে যাবে, দিল্লির ক্ষমতা থেকে সরে যাবে, তখন ভারতের প্রধানমন্ত্রী পদে একটি মাত্রই ব্যক্তি উঠে আসবেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বললাম, আরেকটা ভিডিওতে এর বিশ্লেষণ আমরা দেব। আপনারা দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, এটুকু বার্তা আপনাদের সামনে দিলাম। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো